নমস্কার, ইটিভি নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আনকাট সেগমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবপ্রিয়। শুরুতেই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। আর নববর্ষের নতুন বছরের প্রথম দিনে আমার সঙ্গে যিনি অতিথি, তিনি ছাড়া আর এর থেকে ভালো অতিথি আজ হতে পারত না। তিনি অবশ্যই ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনটে পরপর ছবি ফ্লপ করলে কেউ ঘুরেও তাকাবে না আমার দিকে। গভীরে যাও, আরো গভীরে যাও। আমি ক্যামেরাটার সামনে দাঁড়ালে সবটা অফ হয়ে যায়। ওখানটা আমি রুথলেস, ওখানটা আমি হিটলার। এই বুঝি তল পেলে ফের হারালে প্রয়োজনে। আপনাদের সবাইকে প্রথমে জানাচ্ছি, তোমাদেরকেও জানাচ্ছি এবং অবশ্যই দর্শককে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা। এবং যেহেতু নববর্ষের কথা উঠলো, তো নববর্ষে যখন তোমার ছবি রিলিজ আগেও করেছে বা যখন করেছে, তো তোমার কাছে কোনো স্পেশাল স্মৃতি মনে পড়ে, মানে ছবি ঘিরে বা এমনিও হতে পারে? সময় হয়েছে, কারণ এটা বাঙালিদের সবথেকে বড় একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফেস্টিভ। সো খুব মজা হতো সত্যি কথা বলতে। নববর্ষের সময় আমরা সকালবেলা বাড়ির থেকে 9:30 10টায় বেরিয়ে পড়তাম। আমি তোমাদের সৌভাগ্য হয়নি দেখার। আমাদের তখন NT1, টেকনিশিয়ানস, ইন্দ্রপুরী স্টুডিওগুলো, এবং প্রত্যেকটা স্টুডিওর সামনে যেরকম বিয়ে বাড়িতে প্যান্ডেল হয় সেরকম প্যান্ডেল, ভেতরে 3টে 4টে 5টা করে মহরত হচ্ছে, সানাই বাজছে, তারপরে ফুল দিয়ে সাজানো হয়েছে, খাওয়া দাওয়া চলছে, ভিয়েন বসেছে রীতিমতো। এবার এটা নয় যে আমার ছবির মহরতেই আমি যাচ্ছি, মানে আমি যাচ্ছি হয়তো আমার পাশে আমার আর এক বন্ধুর কোনো ছবির মহরত হচ্ছে, মানে সবাই সেটে আমরা ঘুরতাম, করতে করতে দেখতাম বিকেল হয়ে গেছে। প্যাকেটে সব খাবার দিত, সেই প্যাকেটের খাবারও অসাধারণ সব, মানে কচুরি এরকম হয় না, মানে এই বাঙালিয়ানার এটা এখন কমে গেছে সত্যি কথা বলছে। এই মহরতটাই চলে গেছে। খুব ছোটোবেলায় দেখেছি, এখনও হয় সেটা, বসুশ্রীতে বিশাল বড় অনুষ্ঠান হতো যেখানে আমাদের সব শিল্পীরা যেতেন, সিঙ্গাররা যেতেন। ওটাও একটা খুব আড্ডার একটা দারুণ জায়গা হতো, মানে মহানায়ক উত্তম কুমার, সৌমিত্র কুমার, বাবা ঠাওয়া, ভানুজেট সবাই মিলে গিয়ে ওখানে একটা হুল্লোড় হতো, একটা বিচিত্র অনুষ্ঠানও হতো। কিন্তু ওই বছরের প্রথম দিন সবার একসঙ্গে দেখা নতুন সাক্ষাৎ। জামা বা নতুন গিফট কার থেকে পেতে তুমি খুব মানে উদ্গ্রীব হয়ে থাকতে, যে একটা এটা খুব স্বাভাবিকভাবে আমার কাছে পয়লা বৈশাখ বলতে মার কাছ থেকেই খুব স্বাভাবিকভাবে ছোটোবেলা মার কাছ থেকে ওয়েট করতাম। তার সঙ্গে পরবর্তীকালে অবশ্য আমার বোনও অনেক কিছু গিফট দিয়েছে, এখনও দেয়। এখন যেটা হয়েছে অনেস্টলি বলছি যে আমরা পয়লা বৈশাখটা পালন করি ঠিকই, কিন্তু ওই নতুন জামা নতুন জিনিস পরবো পয়লা বৈশাখে, ওটা বোধহয় কমে গেছে এখন। বছরের কথা হচ্ছে 2017, মানে যেখানে তোমার 7 দিয়ে শেষ হয়, তোমার জন্য কিন্তু খুব লাকি বরাবর দেখা গেছে আর কি। তো দেখা যাক। তো সেটা তোমার বোধহয় অমর সঙ্গে, আমি যদি ভুল না করি, মায়াডোর এবং বন্ধু, এই 3টে ছবি যেগুলো আর কি সাথে শেষ হয়েছে, সেগুলো খুব সাকসেস পেয়েছে। তো এবছর হ্যাঁ, 1 রিলিজ জাস্ট, অ্যান্ড আশা করছি মানুষের ভালো লাগবে, কারণ যা রিয়াকশন পাচ্ছি, যার লোকজন কথা বলছেন, আমি খুব আশাবাদী ছবিটা নিয়ে। এবং 1 ছবিটা নিঃসন্দেহে একটা অন্য ধারার একটা ছবি প্রথমত, আর অন্য ধারার চরিত্র আমার কোথাও, মানে একটা সময় সবার মাথায় হয়তো আসছে যে তুমি মাঝখানে এরকম কমার্শিয়াল ছবি একটা সময় করো। কমার্শিয়াল, হ্যাঁ কমার্শিয়াল, এই কথাটাই না আমার কাছে একটা অদ্ভুত লাগে। যে মানে আমি জানি না, আমরা যখন ছবি, আমি আজকেই সকালে আমার একটি ফ্যান আমাকে হোয়াটসঅ্যাপে কয়েকটা ছবির পোস্ট পাঠালো, ওই পেপারে বেরোতো না, তো প্রায় যেগুলো পাঠিয়েছে আমার কাছে এক্ষুনি নেই, যে কটা পাঠিয়েছে তার মধ্যে প্রত্যেকটাই কলকাতা শহরের রজত জয়ন্তী, সুবর্ণ মানে সিলভার জুবলি, গোল্ডেন জুবলি দেওয়া সব পেপারে পাঠিয়েছে। এবার আমার বক্তব্য হচ্ছে, তো ছবি শহরেও চলবে, গ্রামেও চলবে। এই জিনিসটাকে না বোধহয় আমরা কোথাও গ্রামের ছবি আলাদা, শহরের ছবি, এটা বোধহয় বড্ড বেশি করছি। কারণ একটা জিনিস বুঝতে হবে যে সময় পাল্টে যাচ্ছে, এখন দর্শকরা ইন্টারনেটের থ্রুতে সারা পৃথিবীর ছবি দেখছেন। তাদেরকে যদি আজকে একরকম ছবি ভেবে তাকে বলা হয় যে এইটাই তোমাদের জন্য ছবি, এটা বোধহয় কোথাও ভুল হচ্ছে, যে কারণে আমি পদক্ষেপটা নিয়েছি। ইনফ্যাক্ট জুলফিকারও আমরা এটাই ট্রাই করেছিলাম, যে প্রাক্তনও সেইটা কি, প্রাক্তন কি আর্ট ফিল্ম নাকি, না এত সবার ভালো লাগার ছবি, সেটা কোনো দুঃখের হতে পারে কোনো। আজকে আমরা যদি মনে করি সারা বছর ধরে আমরা সবথেকে বেশি এখানে বাংলা ছবি করে যাচ্ছি, সেগুলো হচ্ছে সব উপন্যাস ভিত্তিক, মানে আমাদের লেখকদের তৈরি এক একটা চরিত্র, সেটা ব্যোমকেশ হতে পারে, ফেলুদা হতে পারে, কাকাবাবু হতে পারে।
এবং সেই ছবিগুলো তো ভালো চলছে, মানুষ দেখছেন। এই জায়গা থেকে একটা যেটা জানার ইচ্ছা আমার যে ওয়ান যেহেতু ছবিটার নাম, মানে যেটা বাইরে এখন সবাই বলছে যে ওয়ান যখন ছবির নাম সেরকম তুমি ছাড়া আর কারো এখানে ভাবা যেত না, কারণ তোমার ওয়ান হয়ে ওঠা জার্নিটাও কম ঘটনা বহুল। ওয়ান আসলে আমার কথা মনে হয় আমাদের ওয়ান ছবিটার সম্পর্কে বলি আগে, যে ওয়ান ছবিটা কিন্তু কখনোই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কিছু মিল নেই, কারণ আমি যে চরিত্রটা এখানে করেছি ওয়ানে, হ্যাঁ সেই মানুষটার লক্ষ্য আছে ওয়ান হওয়ার, এবং সেইটাই সে চায় এবং সে সেটাই। সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে নিঃসন্দেহে আদিত্য সেনের একটা ওয়ানের জার্নি আছে, কিন্তু সেই জার্নিটা খুব ডিফারেন্ট দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে হ্যাঁ, ওয়ান হওয়ার স্বপ্ন আমার মনে হয় পৃথিবীতে, বা টার্গেট বা গোল, এটা পৃথিবীতে সবাই থাকে, যে কোনো প্রফেশনে থাকে। কোন সময় তোমার মনে হলো না আই হ্যাভ টু বি হিরো অ্যান্ড আই হ্যাভ টু বি নাম্বার ওয়ান হিরো ইন? নাম্বার ওয়ান হিরো হব সেটা অনেক পরে ভেবেছি। পয়লা বৈশাখের সময় তো আমি মিথ্যে কথা বলতে পারবো না, মানে আমার না জীবনে ওই সুযোগগুলো খুব কম হয়েছে যে আমি কি হব ভাবার। কারণ আমাকে আগে যেটা ভাবতে হয়েছে যে আমার দিনের শেষে আমার মাকে, আমার বোনকে যেভাবে হোক অর্থ রোজগার করে আমাকে এদেরকে খাওয়াতে হবে, যা করে হোক। একবেলা খেতাম, একবেলা খেতাম না, এই আরেকটা বেলা খাবারের। তো সেই বয়সটায় আমি যে বয়সটায় এই কাজটা করা শুরু করেছি, যে বয়সটায় মানুষজন খেলে বেড়ায়, তো আমি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম না, ডাক্তার হতে চেয়েছিলাম না, অ্যাক্টর হতে চেয়েছিলাম না, আমাকে কেউ কিছু একটা বানিয়ে দিয়েছেন, কোনোটাই, এটা কোনো সব মিথ্যে কথা। একটা সময় হ্যাঁ অভিনয়টা আমার রক্তে ছিল, ছোট জিজ্ঞাসা করেছি, আমার বাড়িতেও পরিবারেও সবাই ছিলেন অভিনেতা। প্রথমে আমি বড় অভিনেতা বা নাম্বার ওয়ান বা এই হিরো এইগুলো হওয়ার আগে আমি ফার্স্ট আমাকে যেটা করতে হয়েছিল, আমাকে যে কোনো রকমভাবে উপার্জন করতে হবে, সেখান থেকেই কাজ করা শুরু। এবং এটা নয় যে অভিনয় করা খুব সোজা। আমি থিয়েটার করা শুরু করি, 300 টাকা মাইনে, 350 টাকা মাইনে মাসে পেতাম। এখান থেকে থিয়েটার করতে করতে যখন জিনিসটা করতে শুরু করি, সেটা অবশ্যই আমার মার অবদানটা অনেক বেশি। তখন মা একটাই কথা বলতেন, যেটা করবি তাহলে সেটা ফুল হার্টেডলি করবি। তো আমি কিন্তু অনেস্টলি কখনো ভেবেছিলাম যে আমি মানে পরিচালক প্রসেনজিৎ হিসেবে শুরু করব কাজটা, কিন্তু যখন অভিনয় করতে শুরু করলাম তখন কিন্তু আমি বুঝলাম যে না, এই জায়গাটা যখন ঢুকে পড়েছি তখন এই জায়গাটা শেষটা দেখতে হবে। এত হাম্বল কি করে তুমি থাকো, মানে এতটা সাকসেস পাওয়ার পরও, এবং প্রত্যেকের সঙ্গে যেভাবে তুমি কথা বলো, যেভাবে মানে খুব ছোট থেকে খুব বড় যারা, প্রত্যেকে তোমার কাছে সমানভাবে, তো এই হাম্বলনেসটা তোমার মানে ভীষণ জরুরি, মানে একটা জায়গায় পৌঁছানোর পরও হাম্বল হবে। দেখো, দুরকমভাবে বলি কথাটা। হ্যাঁ, আমার যারা সত্যিকারের মিত্র, মানে মন প্রাণ দিয়ে যারা মিত্র, তারা বলেন এটা আমার অভিনয়, হ্যাঁ এটা আমার ক্যালকুলেশন। আর যারা আমার শত্রু, যারা আমার সঙ্গে থাকেন, তারা বলে মানুষটা এরকম। তো আসলে আমি একটা জিনিস খুব সিম্পল, আমি হ্যাঁ একটা স্টার, একটা সেলিব্রিটি, মানুষের সামনে আমাদের কিছু জিনিস, সেটা আমি উত্তম জেঠুর কথাও আজও মানি, অমিতাভ বচ্চনের কথাও মানি, মানে তাদের কথাগুলো কি প্রায় বাক্যের মতন করে চলে এসছে। এবং আমার অনেকেই বলে মডার্ন জিনিসের সঙ্গে অনেক কিছু পাল্টাতে হয়, কিন্তু আমার কথা মনে হয় এদের কিছু কিছু ভাবনা, এদের কিছু কিছু চলা, এদের কিছু কিছু উপদেশ, এটা আমার কাছে একটা মানে যেরকম মানুষের যেরকম থাকে না যে পাঠক, যে এইগুলো আমার কাছে আমি দেখেছি আমার কোনো ক্ষতি হয়। কিন্তু এটার বাইরেও বলছি যে আমি যদি অভিনেতা না হতাম, অভিনেতার একটাই অ্যাডভান্টেজ যে একটা ছবি যদি তুমি দেখতে চাও, পর্দায় তোমায় দেখছে, একটা সিনেমা তুমি দেখতে গেলে পর্দায় তোমায় দেখছে, 30 জন অভিনেতাকে দেখছে, কিন্তু 300 লোক কাজ করছেন কিন্তু দেখেছো। ওই 300 মানুষ কাজ না করলে কিন্তু আমি এটা কিছু নই, আমি ফেস। আমি তার জন্য একটা প্রায়োরিটি পেতে পারি। কী প্রায়োরিটি পেতে পারি? যে আমি লোকজন গেলে একটু সামনে লোকজন ভিড় হবে, লোককে সরাবে। এইটার বাইরে যখন আমি মানুষ প্রসেনজিৎ এই 300টা মানুষের মধ্যে আছি, বা 3000 মানুষের মধ্যে আছি, যেটা আমার ইন্ডাস্ট্রি, যেটা আমি মনে করি এরা ছাড়া তো আমি কিছু নেই, তখন আমি কি করে দেখাবো বলো তো যে আমি, মানে আজকে তো তুমি আমার ইন্টারভিউটা নিতে এসছো, তোমার চ্যানেলে বুম্বাদা ইন্টারভিউ দিচ্ছে, আমার কাছেও তুমি খুব ইম্পর্টেন্ট, কারণ আমার তোমার ইন্টারভিউটা দিয়ে আমি আমার কিছু মনের কথা, সো এইটা না আসলে একটা পুরো এই আমার কাছে মনে একটা ব্যাংকে চাকরি করার মতো। হ্যাঁ, হয়তো আমার রোলটা বেড়েছে, আমি ঠিক মতন চাকরিটা করতে পেরেছি বলে একটু 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 করে বড় হয়েছে। আদারওয়াইজ
মানুষ হিসেবে আমার কাছে এক্সট্রা ব্যাগেজটা কিনা আমি এখনও ধরতে পারি না। তবে আবার বলে দিই শেষে তোমাকে, আমার যারা মিত্র তারা ভাবেন এটা আমার অভিনয়, তাতে আর 30-32-33 বছর কাজ করার পরে এটাও সত্যি আমার কিছু রিয়াক্ট করি না। এটা তুমি ঠিকই বলেছো, তোমার কারণ বন্ধুরা আমি এটাকে জানি অভিনয়ই বলে। আজকে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আমার সব থেকে বড় পাওয়াটা কি জানো? আমি কালকেও একটা অনুষ্ঠান করে এসেছি, সেখানে প্রায় কয়েক রাত্রে টুইট করলাম, রাত্রে না ভোরবেলা, কত 25-30 হাজার লোক হয়েছিল। এই 25-30 হাজার মানুষ আমাকে প্রসেনজিৎ বলেন না, না বুম্বাদা বলেন। তুমি ভাবো একজন অভিনেতা হয়ে যার নাম প্রসেনজিৎ, সেই প্রসেনজিৎ হিসেবে তার নামে টাইটেল কার্ড যায় এখনো, কিন্তু পশ্চিমবাংলার ছোটোর থেকে বড় কেউ বুম্বা, কেউ বুম্বাদা, কেউ বলেন না। প্রসেনজিৎটা হার্ডলি, মানে 1000 একজন প্রসেনজিৎ বলে। কখনো কি মনে হয় তোমার বলিউডের টাইমিংটা ভুল ছিল, বা তুমি তখনও বলিউডের জন্য তৈরি ছিলে না? আমার কাছে কোনোটাই ঠিক মনে হয় না। আমার কাছে মনে হয় যে আমি মানে সত্যি কথা বলছি, যেমন মেনে পিয়ারকে করিনি, মানে আমি না কখনোই ওটাকে খুব সিরিয়াসলি নিই। সবাই বলে থাকি যে সাকসেসফুল হতে গেলে যে কোনো ক্ষেত্রে, ইটস নট অ্যাবাউট ফিল্ম বা শুধু না, সেলফিশ হতে হয়। নিশ্চয়ই সেলফিশ হতে হয়, ক্যালকুলেটিভ হতে হয়, ম্যানুপুলেশন করতে হয়, এটা যে কোনো জায়গায়, যে কোনো লাইনে। সেটা না করলে একটা পয়েন্ট অবধি ওয়ানটা হওয়া যায়, কিন্তু ওয়ানটাকে ধরে রাখা খুব কঠিন। তো সেলফিশ হতেই হয়, সেলফিশ হতে হয়, ম্যানুপুলেটর হতে হয়, কোনটা করব না ডিসিশন সারা রাত্রির ভাবতে হয় বসে বসে একা। আর এইখানটা না পৃথিবীর কোনো মানুষ তোমার সাহায্য করতে পারবে না। এটা তোমার নিজের ডিসিশন, নিজের লড়াই, নিজের সঙ্গে নিজের আন্ডারস্ট্যান্ডিং। যখন 5টা ছবি ফ্লপ করে আবার কি করে 6 নম্বর ছবিটা হিট দেব, এটা নিজের লড়াই, এটা কেউ বলে দেবে না, কেউ বলে দিতে পারে না। 3টে পরপর ছবি ফ্লপ করলে কেউ ঘুরেও তাকাবে না আমার দিকে। সময়টা ভালো যাচ্ছে। ব্যাকআপ। এই যে ম্যানিপুলেশনের কথা বলছে, তো তোমাকে তো মানে প্রায় বোধহয় আমরাও জগতের সামনে একই কথা শুনে আসছি সবাই, এবং যে ফেল করে বারবার তার পাশে তো দাঁড়ানো যায় না, কিন্তু লোকে তোমার কাছে এক্সপেক্ট করে গেছে বারবার, এখনও তাদের অনেকের মুখে এখনও শোনা যায়, বিভিন্ন অনুষ্ঠানের সাম্প্রতিককালেও বলছে যে না তুমি পাশে দাঁড়াওনি, বা বেশি দিন দাঁড়ালে না, বা তুমি ম্যানিপুলেট করলে। তো সেটা তোমার কীরকম লাগে, মানে যে সাকসেসের তো একটা মাপকাঠি আছে, বা সুযোগেরও তো একটা শেষ থাকে। দেখো ভাই, একটা কথা বলি, এটা তোমাকে বলছি না, এটা আমি টিভি নিউজ বলে বলছি না, এটা আমি আমার পরবর্তী প্রজন্মের যেসব ভাইয়েরা আমার কাজ করছে তাদেরকে আরও বেশি করে বলছি, মানে নায়ক নায়িকা আমি সবাই কথা বলি। জায়গাটা বড় কঠিন জায়গা। তুমি যখন, আমরা ক্রিকেটারদের কথা বলি, যে ফিল্ডটায় যখন নামে, আমার মনে হয় না যারা সত্যি করে নাম্বার 1 প্লেয়ার পৃথিবীর আর কিছু ভাবে একটা বলটা ছাড়া, কিচ্ছু ভাবা যায় না। ওই বলটা ছাড়া পৃথিবীর কিছু ভাবতে সে পারবে না। আমার কাছে সেম, আমি ক্যামেরাটার সামনে দাঁড়ালে পৃথিবীর বাকি সব কিছু আমার কাছে, ইমোশনস, সেন্টিমেন্ট, আমার কি করা উচিত সবটা অফ হয়ে যায়, সুইচ অফ হয়ে যায় ক্যামেরাটার সামনে দাঁড়ালে। ক্যামেরার বাইরে আমি আবার সব ঠিকঠাক। ওইখানটা আমি রুথলেস, ওখানটা আমি হিটলার। আমার ছেলে এখন তো বড় হয়ে গেছে, বেড়ে উঠেছে, কতবার টিকিট কাটা হয়েছে আমরা একসাথে বেড়াতে যাবো, বেড়াতে যাইনি, কেন যাইনি? তার মধ্যে ওর সঙ্গে আমি ঠিক করে নিই, কিন্তু আমার প্রসেনজিৎ ব্র্যান্ডটা তখন ইম্পর্টেন্ট ছিল। তখন প্রসেনজিতের এমন একটা কোনো কাজ এসছে যে কাজটা না করলে আমি জানি আমি 1 পা পেছাবো, আমাকে 2 পা এগোতে হবে। তো এই জিনিসটা তো কন্টিনিউয়াসলি করে গেছি লাইফের। আমি কোনোদিন বলি না যে আমি খুব ভালো বন্ধু, আমি খুব ভালো বর, আমি খুব ভালো হাজব্যান্ড, আমি খুব একটা ভালো বাবা, কোনোদিন তো ক্লেমও করি না, কোনো দিন করিনি। হ্যাঁ, মানে মানুষ হিসেবে আমি বলতে পারি আই এম নট এ ব্যাড পার্সন, এইটুকু বলতে পারি, এবং সেটা সবাই জানে। সেটা ওনাও মেনে নিয়েছেন, কারণ ওই বুঝে গেছেন যে এই মানুষটা ইজ পজিটিভ অ্যাবাউট প্রসেনজিৎ দি ব্র্যান্ড। রাইট। আমার মনে আছে আমাদের স্টুডিওতে তুমি আর অর্পিতা দি এসেছিলে, তখন অনেক আলোচনা হয়েছিল ফোর্সের আগে। তো সেই সময় অর্পিতা দি কোথাও একটা অভিমান ঝরে পড়েছিল তোমার জন্য, তো সেই অভিমান খুব স্বাভাবিক, মানে এরকম এত ঘটনা ঘটেছে আমাদের, তোর বুমবালা কাজ ছাড়া কিছু বোঝে না, এটা হয়ে গেছে। এখন কি হয়, এটা আস্তে আস্তে একটা সময় অভিমান থাকে, তারপর আস্তে আস্তে মেনে নেয়। যারা বুঝতে পারে যে এই মানুষের পাগলামিটা কোথায়,
আর এটা তো ঠিক যে এটাও দেখে যে আমি মানে মোটামুটি সকাল থেকে রাত্রির অবধি সিনেমার বাইরে আমি কিছু দেখি না, ভাবি না। আমি যদি বুঝতাম কি হয় সমস্যাটা, যদি এটা হতো যে হ্যাঁ আমি সিনেমাটার সঙ্গে সঙ্গে পার্টি করছি, অনেক কিছু করে বেড়াচ্ছি, অনেক কিছু আলাদা রকম জিনিস করছি, আমার সকালটা সিনেমা নিয়ে হয়, ঘুমানো যাওয়ার আগে অবধি সিনেমা। আদারওয়াইজ কিন্তু আমি একদম বাড়ির লোক, মানে আমার ছেলে আসবে একটু আগে, তোমরা ঢোকার আগে ও বাইরে গেছে বিদেশে, ওর মেল নিয়ে কথা হচ্ছিলো কীভাবে আসবে। আদারওয়াইজ আমার ছেলে আজ 12 বছর বয়স হতে চললো, ওর একটা জামা কাপড় অর্পিতা কেনেনি, একটা শার্ট অবধিও কেনেনি, পুরোটা আমার করা। কেউ বলে দেয় এটা তুমি ভালো পারো। আমি এখানকার মলে যেতে পারি না নর্মাল সময়, কিন্তু ও তো বেড়ে উঠছে, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর সবাই জানে আমি মলে ঝুঁকি। এমন একটা সময় ওরা আমাকে ঢোকান যখন প্রায় মলটা বন্ধ। আমার আজ অবধি, ওর যখন 1 বছর বয়স ছিল তখন থেকে এখন অবধি অর্পিতার জন্য কিছু কেনে নিত, অল রিকোয়ারমেন্টস ডান বাই ফাদার। তাহলে আমি কোথাও তো বাবাও, কিন্তু অনেক কিছুটা করতে পারি না, অনেক কিছু সেই জায়গাগুলো পারি না ওই প্রসেনজিৎ ব্র্যান্ডটার জন্য। সেটা যে ইচ্ছাকৃত করে তা না, তখন আমার কাছে ওই দ্বন্দ্বটা এসে যায় যে আমার কাছে একটা ছুটি ইম্পর্টেন্ট না আমার কাছে এই কাজটা করা ইম্পর্টেন্ট। এই কাজটা বোধহয় আমি করলে আমি 4টে ধাপে এগোবো। তুমি একটু আগে এই বলছিলে যে 3-4টে ছট বা ছবি ফ্লপ হলে তখন আবার ভাবতে হয় 5টা ছবি ফ্লপ হলে যে কীভাবে করবো। তো এমন টাফ শুধু সময় ভাবতে হয় না, মানে ছবি ফ্লপ হলে এক তো ভাবতে আমি কীভাবে রিকভার করবো, আর একটা যেটা হয় যে এই তখন তো কাজ কমে যায়, সেই অবসর সময়টা আমি ভুল কাজ করব না ঠিক কাজ করব। যে কারণে আমি সবসময় একটা জিনিস বলি, তোমাদেরকেও বলেছি, এর আগেও বলেছি, যে আমাদের এমনভাবে কাজ করা উচিত যাতে আমার চারিপাশের যে মেটেরিয়ালিস্টিক জিনিসগুলো, সেটা এমন কিছু করার দরকার নেই যেটা আমার কাছে একটা প্রেশার হয়ে যায়। আমাকে মানুষ পর্দায় দেখবেন, আমার সিনেমাটা ভালো লাগে দেখবেন, আমি কোন গাড়িটা চড়ছি, কোন বাড়িতে থাকছি, কি জামা কাপড় পরছি, এগুলো কেউ দেখেন না। তো একটা মোটামুটি ভদ্রচিতভাবে একটা ফ্যামিলিকে মেনটেন করা, সেটা বোধহয় থাকলে যখন বিপদের সময় আসে তখন ওটা ব্যালেন্স করে না, বিপদের সময় ভুল কাজ করতে শুরু করতে হয়। সেটা ইন্ডাস্ট্রিতে অনেককেই দেখা যায় বা এই ভুল কাজটা যাতে না করতে, তাই জন্য না অন্যান্য জিনিসগুলো বোধহয় আমি সবসময় একটু 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 করে বেড়েছি, খুব অল্প 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 অল্প। সেই জন্য কি তুমি মানে রাজনীতি বা এই ধরনের জিনিস থেকে একদম অনেক দূরে, মানে তুমি বুঝি না থেকে আমি কালকে ক্রিকেট খেলতে পারবো? আমি যদি কালকে মহারাজ বলে যে ব্যাট নেই বুমাদা, আমি এই জায়গাটা স্পেশাল জিনিস, তুমি এই জায়গাটা দিয়ে আমি যেটা বলছিলাম যে এই যে তুমি হাম্বল, তোমার সঙ্গে সবার ভালো সম্পর্ক, অথচ অনেকে কি মানে অত্যন্ত ভালো, হয়তো তোমাকে কেউ কিছু মানে অন্যদের বললেও তারা নাকি না করতে পারে না, কিন্তু এই ব্যাপারে তুমিও মানে না না শব্দটাও তুমি বলতে পারো খুব সহজে এবং খুব প্রিয় মানুষ। সিম্পল ভাবে বলি, মানে আমি না বলি, মানে আমি সত্যি বলছি, মানে বিশ্বাস করো, আমি আজকেও তোমার সঙ্গে কথা বলছি, সকাল 5টায় ঢুকেছি, মানে আমার সকাল থেকে রাত্রিটা হয়ে যায়, আমি যেটা ভাবি রাত্রিবেলা একলা বসে, যে অনেকগুলো কাজ হলো না, এখনও আর এত কিছু করা বাকি আছে, তারপরে আরেকটা দায়িত্ব কী করে নেব। কারণ আমি একজন অভিনেতা হিসেবে বা ক্রিয়েটিভ, কাল যদি আমি ছবি ডিরেকশন দিই, আমায় তো একটা বিশাল সময়, আমি যে কালকে কাকাবাবু করব, তুমি কাল পরশু থেকে এসে দেখবে আমি ক্রাশ নিয়ে ঘুরছি, আমি এখন ওইভাবে বসবো। তো একটা অভিনেতাকে ক্যামেরার সামনে যেতে গেলে তার একটা তো সময় দরকার। আমার ফিল্মের প্রোডাকশন চলছে, আমি শুটিংয়ের ফাঁকে গিয়ে এডিটিংটাতে দেখব, ফাইনালি লোকজন দেখবে, আমি বলছি এই কাজটা করতেই তো সময় হচ্ছে না, বাকি কাজের দায়িত্বটা নেব কী করে? বা আমার কাছে পরিষ্কার, মানে আমি প্রশ্ন করি তাদেরকে। এবং কাকাবাবুর জন্য বোধহয় হ্যাঁ, আস্তে আস্তে বেড়ে উঠছি, গোপটাও প্রায় গোফে তা দিচ্ছ কথা বলতে বলতে সবসময়, এটা নতুন যুগে। তো তুমি একটু আগে ওই বলছিলে আর কি 5টা ফ্লপ চালাবো, তো কেরিয়ারের টাফেস্ট পিরিয়ড কখন ছিল, যখন মনে মানে আমি জানি না তুমি কখনো ডিপ্রেশনে পড়েছিলে কিনা? না, ডিপ্রেশন ওইভাবে পড়িনি, মনে হয়েছিল যে খারাপ সময় আছে, এবং এরকমও হয়েছে কিনা যে বলছে না ওকে দিয়ে আর হবে না, এরকম শুনতে হয়েছে কিনা? হ্যাঁ, মানে ওইটাই আসছিলাম যে মানে এই আমার 30 বছরে লাস্ট 10 বছরটা বাদ দাও, লাস্ট 8-10 বছরটা না আর প্রসেনজিৎকে ওইটার মধ্যে ফেলেনি, লোকে আস্তে 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 প্রসেনজিৎকে একটা অন্য জায়গায় নিয়ে চলে গেছে, মানে দর্শকও নিয়ে গেছেন, ছবি না চললে বলে প্রসেনজিতের অভিনয়টা জাস্ট ভোলা যাবে না, তো এইটা বোধহয় আলাদা। কিন্তু এর আগে যেটা হতো 7-8 বছর অন্তর অন্তরই মিডিয়া, তখন এত ইলেকট্রনিক্স মিডিয়া আসেনি, লোকজন মিডিয়া আর কতদিন একটা লোককে দেখবে, এটা প্রায় আসতো। কোনো একজন নায়ক এলেন, তার 2টো ছবি হিট করে গেল,
তখন কাগজে লিখতে শুরু করলেন। এবার তো ওনার বয়স বাড়ছে বারবারই, কিন্তু আলটিমেট ওই ভোটের মতন, জানো তো, আসলে কিন্তু ব্যালট বক্সের এটা আমার দর্শক দেবেন। তো ওরা যতদিন আমাকে দিয়ে যাচ্ছেন ভোট, আমি আমার মতন করে চেষ্টা করে যাবো তাদেরকে আনন্দ দেওয়ার, যেভাবেই হোক। সিম্পল। কোথাও আমাদের যারা এখন দেখেছি, আমাদের দেখে মনে হয় বারবার তোমাকে দেখি, মানে এখন তোমার চেহারা দেখলে আমার মতো, মানে আমি যদি আমার ক্যারিয়ার দিয়েও ভাবি বা অন্য কিছু, যে কোথাও ডেডিকেশন, যেটা মানে ডেডিকেশন এবং প্যাশন, সেইটা বোধহয় মানে তোমাকে একদম অন্য সবার থেকে আলাদা করে দেয় এই জায়গাটাতেই। কারণ যাদের কথা বললে তারা এসছে, তারা যদি এখন ক্যামেরার সামনে ক্যামেরার সামনে দাঁড়ালে, জানি না, মানে আমার অভিনেতা হিসেবে একটা স্টার প্রসেনজিৎ, নাচ গান, এখন সব আমার মনে হয় এখন আমার যে নতুন প্রজন্মের যে সব ডিরেক্টররা আছেন, ঋতু তো এটা বলতোই, সবাই একই কথা বলে যে এই লোকটার অভিনয় করার খিদেটা কথা হবে না। সবাই এটা বলবে, যারা কাজ করেছেন, যারা কাজ করেননি, যে একটা মানুষ দেখা হলে শুধু সিনেমার কথা বলতে পারে, এই আমায় নিয়ে কী ভাবছিস, উল্টোপাল্টা কিছু ভাব, এই যে আজও বলে যাওয়া, এই মনুষ্য সারাক্ষণ খিদে আছে বেঁচে, আর এই খিদেটার জন্যই বেঁচে আছি, মানে আরও কিছু আরও কিছু আরও কিছু। এই খিদের কথা হলো, আমি একটু লাইটার নোটে আসি, এটা নিয়ে মানে প্রত্যেকের প্রচুর আলোচনা, প্রচুর ভাবনা, যে তুমি অ্যাকচুয়ালি এখন কি ডায়েটের মধ্যে দিয়ে যাও বলো তো? এটা বলবো না, কিন্তু ডায়েটটা আমি আবার বলছি, যেটা ভুলভাল একটা মিথ। আমি এক্সারসাইজ করি, প্রায় যোগা অ্যান্ড এক্সারসাইজ মিলে 2.5-3 ঘন্টা করি, মানে সকালে এক সময়, বিকেলে বা রাত্রে 1.5 থেকে 2 ঘন্টা আমি জিম করি। তো এই জিম আমাকে খেতেও হয়। আমার এই জায়গাটা যেটা বলতে যাচ্ছিলাম, যে এই জিমটাও তুমি মানে একটা সময় খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে, সেই অর্থে জিম করতে না, কিন্তু এই মানে একটা বয়সে খালি গায়ে হতে পারবে এরকম। হ্যাঁ, রাইট। লাস্ট 7-8 বছরে এখন আমি খালি গায়ে। মাঝখানে তুমি মানে আগে একটা ছবির কথা সময় পেতাম না, সিক্স প্যাক অ্যাবের করছিলে, আলটিমেটলি হয়তো ছবিটা হয়নি, প্যাকসটা আমার কাছে ইম্পর্টেন্ট। এখন আমি জানি আমি আমার বডিটাকে কি শেপে নিয়ে এসেছি, এবং যে কটা ছেলের সাথে আমি কাজ করি, এই 2 দিন আগে ইয়াশ তো আছে, ওর সঙ্গে অনেক কাজ করছি, তুই আমায় চ্যালেঞ্জ দিচ্ছিস, কমপ্লেক্স দিচ্ছিস, দাঁড়া, মানে এইটা আমি খুব এনজয় করি। এটা কিন্তু সিরিয়াসলি না, দেবের সাথে এরকম পার্টিতে দেখা হয়েছে, তুমি কি করছো বলো, না তুমি এখন রোগা হয়েছো, তুমি এখন কমপ্লেক্স দিচ্ছ, দাঁড়াও তোমার, এইটা না ওদের সাথে আমার এমন একটা রিলেশন, আমাকে ওরা ভীষণ মোটিভেটেড করে। পরিষ্কার কথা, এটা গেল আমার শরীরের ব্যাপার, কিন্তু আমি নর্মালি বলছি শরীর রাখা, খাওয়া দাওয়া খাই না, এটা ভুল মিথ। এটা বলি দই আর শশা, না, এটা ভুল কথা। নাহলে আমি যে ওয়েটসটা তুলি এখন, ওজনটাই পারবো না, কিন্তু আমি খুব প্রপার খাবার খাই, মানে একদম মাপা, কত ক্যালোরি, কত পার্সেন্ট ফ্যাট, কত কার্বস, এটা যেরমভাবে আমার হয় কি 15 দিন একরকম খাবার চলে, কিন্তু আমি তার বাইরে আর যাই না। মানে অয়েল নয় তো অয়েল নয়, এটা হয় না যে আমি তোমার বাড়ি গেলাম একটু বিরিয়ানি খেয়ে নিলাম, বা একটু ওখানে গেলাম, এইটা করবো না। ওইটা যেটা মাপা, একদম ওষুধের মতন, টাইম টু টাইম ওইটাই খাই, কিন্তু এটা আমার অভ্যেস হয়ে গেছে এখন, এটা একদম। কিন্তু এইটা না যে খাই না, আমি প্রোটিন খাই, এবং আমরা কোনো ধরুন লেট নাইট পার্টি তো তোমায় দেখতে খুব না, খুব একটা কাজের সেখানে কিছু খেতে তো দেখি না, মানে আমি খুব রাত্রির করি না, কারণ রাত্রির একমাত্র আমি করি সত্যি কাজ, নর্মালি আমি করি না। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং আমার বাবা মানুষ হিসেবে খুব ভালো, এক কথা বলি। আমি অভিনেতা, স্টার, এগুলো পরে কথা। আমার একটা কথা খুব ইচ্ছে হচ্ছে জানা, যে এমন কোনো ছবি যেটা তুমি খুব এক্সপেক্ট করেছিলে মানুষের ভালো লাগবে বা বক্স অফিসে চলবে, কিন্তু সেটা মানুষ সেভাবে নেয়নি, মানে যেটা তোমার খুব দুঃখ? আমার নিজের এখনও কেন মানে মনে হয় লড়াই কেন মানুষ দেখলেন না, আমার কাছে খুব মানে মনে হয়েছিল বাঙালিরা ফুটবল এতদিন পরে, এবং একটা খুব সুন্দর বানিয়েছিল ছবিটা, খুব রিয়ালিস্টিক, কেন দেখলেন না আমি এটা এখনও বুঝলাম না। কিন্তু এদিকে মানুষজন খেলার ছবি পছন্দ করে, আমাদের বাঙালিরা বিশেষ করে। পরবর্তীকালে আমি একটু ঘাঁটতে এই যেমন করি, আমি একটা রিসার্চ করতে দেখলাম একটা মারাত্মক ছবি হয়েছিল বহুদিন আগে, স্ট্রাইকার বলে, খুব এক্সপেক্টেড ছবি ছিল। আমি ইচ্ছে করে ঘাঁটলাম, আমি দেখলাম স্ট্রাইক করে নিমাজার লেখা, স্ট্রাইক করেনি। আর নতুনদের কথা হচ্ছে, যেহেতু যশের সঙ্গে কাজ করেছো তুমি, তো যশকে দেখছো, দেব আছে, জিৎ আছে, এরা
বেশ কিছুদিন হয়ে গেল, নতুন জিৎরা আছে অঙ্কুশ, অনেক দিন হয়ে যিশু গেল আর ওরা। নতুন নয়, হ্যাঁ, যিশু তো এরা অনেক নতুন তো senior হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কিরম দেখছো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার চোখে ইন্ডাস্ট্রি কি জায়গায় রয়েছে? আমার কোথাও বারবার মনে হয় যে দেখো বম্বেতে আজও অমিতজি তো ছেড়ে দাও, উনি তো আমাদের লিজেন্ড, মানে সৌমিত্র কাকুর মতো। এদিকে শাহরুখ বলো, সালমান বলো, এই এজ গ্রুপটা আমির, এরাও কাজ করছেন। আর এরা যাদেরকে কোলে নিয়ে ঘুরেছেন, তাদেরকে নায়ক মানে আমি ইনফ্যাক্ট ঘুরেছি, এই বরুণ টরুণকে আমি দেখা হয়েছিল কিছুদিন আগে বম্বেতে, মানে সোনাক্ষী আমার কাঁধে থাকতো এরকম। ওর বাবার, বরুণের বাবা যখন আমাকে নিয়ে আঁধিয়া করেছে, তখন ওরা মানে হাঁটছে এরকম একটা বয়স। তো এই প্রজন্মরা তো কাজ করছে। আমি বলছি যে কাজটা কিন্তু সব প্রজন্মকে করতে হবে। সো আমার কথা হচ্ছে নতুন প্রজন্মকে আমাদেরকেই ওয়েলকাম করতে হবে, বাট কিপিং আওয়ার ব্র্যান্ড অলসো ইনট্যাক্ট। তাহলে তো অমিতাভ বচ্চন কবে আমরা ছোটোর থেকে ওনার ছবি দেখছি, আজও তো সেই মানুষটাই, বা সৌমিত্র কাকু সেই অর্থে। আই অলওয়েজ প্রেফার কি নতুন ছেলেমেয়েদের নিয়ে যদি সাবজেক্ট ডিমান্ড করে, নতুন ডিরেক্টর। অটোগ্রাফ করেছিলাম যেমন সৃজিত মুখার্জির ফার্স্ট ছবি, সেই ছবিটাতে একটা কাল্ট বাংলা ছবির একটা জায়গাকে ঘোরালো। কাল স্ক্রিপ্ট সেশনের জন্য ডিরেক্টরের সঙ্গে একটা মিটিং ফিক্স কর। আর জুন মাসে আমার ডেটগুলোকে ব্লক কর। ওকে, কিন্তু কোনজন? রজত ঘোষ, দিব্যদা, নাকি নন্দী? ওই নতুন ছেলেটাকে ডাক। মানে কোন ছেলে? ওই যে এর আগে কিছু করেনি। হ্যাঁ, হ্যাঁ নয়, হ্যাঁ। মিডিয়া কাভারেজে কে থাকবে? আমি। হোর্ডিং জুড়ে কে থাকবে? আমি। শুক্রবারে পর্দায় কে থাকবে? আমি। কখনো কি মনে হয় তোমার বলিউডের টাইমিংটা ভুল ছিল, বা তুমি তখনও বলিউডের জন্য তৈরি ছিলে না, বা তুমি বলিউডে যতদিন পড়ে থাকতে হয় সেটা তুমি পড়ে না, থাকোনি? আমার কাছে কোনোটাই ঠিক মনে হয় না। আমার কাছে মনে হয় যে আমি মানে সত্যি কথা বলছি, যেমন মেনেপিয়ারকে করিনি, মানে আমি না কখনোই ওটাকে খুব সিরিয়াসলি নিই। এখন যেটা করছি বা করি মাঝে মাঝে, সেটা হচ্ছে যে ওরা এসে অভিনেতা প্রসেনজিৎকে যখন চান, সাংঘাইয়ের মতন একটা ছবি হলো বা ট্রাফিকের মতন একটা ছবি হলো, ভালো ছবি, ভালো অ্যাক্টার্সদের সঙ্গে কাজ করলাম। আদারওয়াইজ মানে এখন তো গিয়ে আমাকে ওখানে নাম্বার 1 বা নাম্বার 2 হওয়ার কোনো, ভালো অভিনেতা হিসেবে যাচ্ছে। কিন্তু মানে আমি তোমার একটা ছোট্ট এক্সাম্পল দিই, মানে সেটা আমি দিচ্ছি মানে বলার জন্য বলছি না। তুমি জানো নন্দিতা একটা ছবি করছে, উনি আমাকে চেয়েছিলেন অশোক কুমারের রোলটা করার, কিন্তু আমি যেহেতু কাকাবাবু কমিটেড, আমি করলাম না, করতে পারলাম না। লোকে বলবে যে তুমি ওটা করলে না কেন? আমার কাছে কাকাবাবু কমিটেড, আমি অলরেডি নিজেকে তৈরি করতে শুরু করেছি। কিন্তু ওকে অনেক বুঝিয়ে ওকে বললাম, মানে শি ওয়াজ সো লাভলি, আমার সত্যি চেয়েছিল আমাকে। এখন আমার প্রায়োরিটিটা কখনোই ওখানে সেইভাবে অ্যাক্টর হিসেবে অল্প বয়স থেকেই হয়নি। নাহলে আমি যে সমস্ত ছবির অফার পেয়েছিলাম সেই সময়, লোকে হাসবে, হয়তো ভাববে যে আমি বোকা বোকা কথা বলছি। বড় বড় ছবি, বড় বড় ছবি, মানে প্যারকেটা তো আমরা জানি। সাজান, অনেক অনেক এরকম বেশ কিছু বড় ছবির অফার আমাকে হয়েছিল। কেন, মানে ইচ্ছা হয়নি কেন? তোমার কি মনে হয়েছিল মানে বাংলার টান ছিল ইচ্ছে বেশি? না, বিশ্বাস করো, ওই যেটা তুমি একটা বলেছো কারেক্ট কথা, যে অনেকটা সময় এখান থেকে বেরিয়ে ওখানে পারিনি। কারণ আমি মানে 30 দিনে শুটিং ছেড়ে দাও, মানে আমি সারাদিনে 3টে আমার অ্যাভারেজ ছিল, 5টা শুটিং করতাম। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জানো তো, মানে আজ থেকে 15-20 বছর আগে, যেটা আমার কাছে সবসময় মনে হচ্ছে, যে এই বাংলা যে প্রযোজকরা, তারা একজন মানুষকে বিক্রি করেছে 1 বলে। মানে আমাদের কলকাতা বা বাংলার প্রডিউসাররা আমাকে দিয়ে এত ছবি করিয়েছেন কেন? আমাদের বুম্বাদা হচ্ছে মোস্ট সেফ অ্যাক্টার, আমরা বুম্বাদার রিটার্ন। এবার ধরো এই মানুষগুলোর টাকার অঙ্কটা কম, কিন্তু তারা আমাকে বছর পর বছর সেই ডিরেক্টরগুলো, সেই প্রডিউসারগুলো আমাকে দিয়ে কাজ করাচ্ছে। আমি বম্বেতে গেলাম, 3-4টে ছবি করলাম, কিন্তু একটা 4র্থ, 5ম, 7th, 8th রোতে গিয়ে দাঁড়িয়ে গেলাম। তাহলে কি আমি এই লোকগুলোর প্রতি ইনজাস্টিস করছি না? দর্শকের তো পারসেপশন, তো ভাববে হ্যাঁ বম্বে থেকে ফ্লপ হয়ে আবার এসছে বাংলা ছবি করতে। নো, আজকে আমি বাংলা সিনেমা করে এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, ন্যাশনালি যদি বেঙ্গল থেকে কোনো নামকে ডাকে, যেখানে কামাল হাসান আছেন বা অন্য অন্য রাজ্যের বড় বড় সিনিয়র অ্যাক্টার্সরা থাকেন, তখন আমাকে ডাকে, আর সেটা বাংলা ছবি করে। Right, মানে এর থেকে বড় মানে প্রাপ্তি আর কি? ভারতবর্ষের চলচ্চিত্র জগতে যদি কেউ কাজ করে, প্রসেনজিৎ নামটা জানা নেই, এটা হতে পারে না। আর সেটা শুধু বাংলা ছবি করে, আই এম ভেরি হ্যাপি। সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। এবং বোধহয় সেখান থেকে বোধহয় শেখারও বিষয় প্রত্যেকের মানুষের, মানে যে
নিজের যেটা পছন্দ, নিজের যে জায়গা, নিজের ভাষাতে করেও এমনভাবে সফল হওয়া যায় আর কি। তো সেটা তোমার থেকে শেখার। আমার প্রেম নিয়ে আমরা বাঙালিরা সবাই জানেন। আমি যে প্রেমগুলো করেছি কখনো এরমভাবে করিনি যেটা লুকিয়ে চুরিয়ে বলিনি। যাকে ভালোবেসেছি তাকে বলেছি। সবাই বিয়ে তো 3টে হয়েই গেছে। আর বোধহয় আমি কয়েকটা পরপর শব্দ বা কথা বলবো, তুমি সেটা অনলাইনে উত্তর দিতে পারো। তোমাকে যদি ওই একদম শুরুর দিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফিরিয়ে নিয়ে যাই, তাহলে তুমি কোনো কিছু চেঞ্জ করতে চাইবে? না, আমার তো এমনিতেই বারবার মনে হয় যে আমি কেন 30 বছর আগে প্রসেনজিৎ এই মুহূর্তে হতে পারছি না। এটা আমার প্রত্যেক সময় মনে হয়, প্রত্যেক দিনই প্রায় মনে হয় এখন। কারণ অনেক কিছু শুনি, অনেক কিছু পড়ি। তখন মনে হয় আমাকে একবার সুযোগ দেওয়া হোক না, 30 বছর আগে গিয়ে অনেক কিছু চেঞ্জ করে দিতে পারবো। আর কোনো ছবি, যে ছবিটা তুমি আবার করতে চাইবে? সেটা তো মনে হয় সব ছবিগুলোই আর একবার করে করতে চাইবো। ইস, এখন যদি অমর সঙ্গীটা করতাম তুমি ভাবো, তাহলে আমরা শিলংয়ে না গিয়ে সুইজারল্যান্ডে শুটিং করতে যেতে পারতাম। এইটা ঠিক, তখন কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট। তখন কিন্তু অত বাইরে বিদেশ এখন মজা করে মাঝে মাঝে পুরোনো যখন রঞ্জিতদার সঙ্গে সাথে দেখা হলো, বলি রঞ্জিতদা আমরা তো ফলতাতেই সারা জীবন শুটিং করলাম, এখন আপনার মেয়েরা দেখুন কথায় কথায় চলে যাচ্ছে ইজিপ্ট, বিয়ে। আমার সত্যি মানে আই উইল লাভ ইট, এরম না, কিন্তু আমি বলছি যে হ্যাঁ মানে অমর সঙ্গী ধরো আমরা যে বাজেটে যে সময়ে যেভাবে করতে হয়েছে, আজকে অমর সঙ্গী হলে অন্য স্কেলে হতো। তখন এত হিট ছিল। কিন্তু আমি জানি না গানটা ওরকম হতো কিনা। প্রেম প্রেম ছোটোবেলা যে সময়টার মানুষ প্রেম করে, আমি প্রেম করিনি, করতেও পারিনি, সময় পাইনি প্রেম করার। বাকি আমার প্রেম নিয়ে আমরা বাঙালিরা সবাই জানেন। আমি যে প্রেমগুলো করেছি কখনো এরমভাবে করিনি যেটা লুকিয়ে চুরিয়ে বলিনি। যাকে ভালোবেসেছি তাকে বলেছি। সবাই বিয়ে তো 3টে হয়েই গেছে, এটা নিয়ে আলাদা কিছু বলার নেই। প্রেম হয়েছে এবং আমার স্ত্রী বলেন যে তোমার মতো নয় রোম্যান্টিক নায়কের যদি 10-12টা প্রেম না থাকে তাহলে কিসের রোম্যান্টিক নায়ক। সো আই এনজয়। অ্যান্ড আমি এখনও প্রেমিক। একদম। প্রেম নিবেদন কত পাও এখনো দিনে? প্রচুর, মানে কিছু কিছু পাই ভীষণ ছোট, ভীষণ বোঝাও কি করে তাদেরকে? নানা রকমভাবে হার্ট ব্রেক করাটা তো খুব কঠিন। হার্ট ব্রেকের করি না। কারণ তুমি চেষ্টা করি না করার, কিন্তু হ্যাঁ বোঝাতে হয়, একটু বোঝাই। বাট হ্যাঁ মানে এরকম নয়, আমার এখনো প্রচুর বলবো নায়িকারা followers এখনো আছে। প্রেমে পড়ে। ফ্যানদের কথা আমি বাদ দিলাম, জ্বর জানি মানে যেগুলো আমি বলছি না নায়িকারা পড়েন হয়তো হয়তো, কিন্তু এখন না আমি এমনভাবে নিজেকে হ্যান্ডেল করি বা এমনভাবে নিজেকে সেই জায়গাটা থেকে সরে গেছে। এই যে তুমি একটা কথা বলে, যেটা তুমি বরাবরই যেটা তুমি বললে যে মানে কোনো কিছু তুমি লুকিয়ে করোনি, কোনো কিছু সবসময় ভালোবেসেছো বিয়ে। তো অনেককে আমরা দেখেছি মানে সবসময় শাই হয়ে থাকতে, বিশেষ করে স্টাররা সবসময় ভয় পায় যে আরে আমার পার্সোনাল লাইফ সামনে আসছে। তো তুমি সবসময় মানে রেকর্ড স্ট্রেট রেখেছো। আমি না দুটো জায়গায় কখনো মিথ্যে কথা বলিনি। একটা মার যতদিন ছিলেন মাকে মিথ্যে কথা বলিনি, ঠাকুরের সামনে যখন প্রণাম নমস্কার করে আমি সবটা বলে দিই, এটা হয়ে গেছে এটা হয়ে গেছে তুমি দেখে নাও কী করবে। আর আমার দর্শককে বলিনি। কত লোক বলেছিল যে তোমার জীবনে যা হয়েছে তারপর তোমাকে রোম্যান্টিক হিরো হিসেবে নেবে না। আই বিন ওপেন। আর আমি কাউকে চিট করিনি, আমি কাউকে ধোকা দিইনি। যে ধাক্কাগুলো খেয়েছি তাতে হয়তো আমার দোষের ভাগটাই 90, বাকিদের 10। ধাক্কাটা আমিই খেয়েছি, তারা খাননি। বাট বিয়েটা করা উচিত, বিয়েটা খুব ভেরি গুড থিং। অফকোর্স আমি বিবাহিত, আমার ছেলে আছে, আমার বউ আছে, এভরিবডি। এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এবার কোনোটা ওয়ার্ক করে কোনোটা ওয়ার্ক করে না। তুমি একটা চাকরি করবে, লাইফে মানুষ যদি 5টা চাকরি শিফট করে, তার মানে কি সব চাকরিগুলো খারাপ? আর তারা কেউ খারাপ নয়। এটা আমি সবসময় বলি সিচুয়েশন, একটা জিনিস হ্যান্ডেলড হয় না। 90% দোষটা আমার। আমি তো প্রথমেই বললাম আমি একদম খারাপ বাবা, খারাপ স্বামী। যে আমাকে মানিয়ে নিয়ে চলতে পারছেন তিনি চলবেন। 1 নম্বর অভিনেতা, 1 নম্বর সব দিন ইন্ডাস্ট্রি। দেবশ্রী রায়, শি ইজ এ ওয়ান্ডারফুল লেডি অ্যান্ড শি ইজ এ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস। আমি সারা ইন্টারভিউতে সবসময় বলে এসেছি আমার সঙ্গে নিশ্চয়ই আমার প্রথম বিবাহ, আমার প্রথম প্রেম বলা যেতে পারে। আমি আজও তাকে রেসপেক্ট করি এবং আমি মনে করি আমাদের সময় যখন আমরা কাজ করা শুরু করেছি, দেবশ্রীর মতন অভিনেত্রী সেই সময় অ্যাটলিস্ট কেউ ছিল না। মানে তিনি আমাদের থেকে হেড অফ টাইম ছিলেন অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। ঋতুপর্ণা সেনগুপ্ত ছিল, আছে, থাকবে টাইপস, ছাড়বে না কিছু।
সেটাই বলতে সবচেয়ে প্লাস পয়েন্ট। লড়ে যাবে, না, লড়ে যাবে। রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা আমার কাছে দেখো সব থেকে মানে ওয়ান অফ দ্য মানে ঋতুর পরে সব থেকে বেশি কাজ করেছি ওর সঙ্গে, কিন্তু 35টার ওপরে ছবি করেছি। এবং তুমি ধরো যদি হিটের অ্যাভারেজ আমি বলতে পারি উত্তম জেঠু সুচিত্রা সেন আমি নাই ভাবি, তারপরে আমার আর রচনার মতন হিট ছবি কিন্তু কারণ নেই। আমি যদি 35টা ছবি করে থাকি আমি তোমাকে বলছি 32টা ছবি সুপার হিট, মানে সিলভার জুবলি, গোল্ডেন জুটি হিসেবে তোমরাই সবচেয়ে সফল। সব থেকে বেশি ছবি, গান এবং ছবি। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি জানি না তোমরা দেখো কিনা, মানে ওর সঙ্গে আমার একটা অদ্ভুত ইকুয়েশন। মানে ওকে আমি যেভাবে সবার সামনে আজ 2-3 দিন আগে একটা পার্টিতে আদর করি, মানে কোনো হিরো হিরোইন হয়ে আদর করবে না। সো আর আমরা ইয়ার্কি মেরোকে মাসি বলি, ভীষণ সব কিছু ঠিক 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 টাইপস, বাট শি ইজ ওয়ান্ডারফুল। এবং যেহেতু আমি ওর সঙ্গে কাজ প্রচুর ছবিতে করেছিলাম, সময় জ্ঞান, টাইম জ্ঞান, প্রফেশনালিজম আউট অফ দ্য ওয়ার্ল্ড একদম। শতাব্দী রায়। আতঙ্ক বলে যখন ছবিটা হয়েছিল, মানে কেন তাহলে বুঝবে যে মানে কোথার থেকে আমাদের সবটা শুরু। আমি ছোট ছিলাম। আতঙ্কতে শতাব্দীর সেই অর্থে প্রথম বড় ছবি, মানে তপন সিনহার ছবি। আমার মা ওকে নিয়ে নিয়ে ঘুরে ওর জামা কাপড় কিনিয়েছিল, মানে স্কুল থেকে বেরোয়নি তখন। মানে আমাদের বন্ধুত্বটা বা কাজের জায়গাটা ওখান থেকে। সো এখন তো ওর ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ওর সঙ্গে দেখাও কম হয় অবভিয়াসলি, এখন অন্যান্য এতে ব্যস্ত থাকে। কিন্তু যখন দেখা হয় আড্ডার লেভেলটা কিন্তু ঠিক মনে হয় 20-25 বছর আগের আড্ডা চলছে। ইন্দ্রাণী হালদার খুব ভালো অভিনেত্রী, প্রচুর ছবি করেছে। প্রথম ছবি তোমার সঙ্গে। মন্দিরা করতে হলো আমার সঙ্গে একটা, মানে আমরা স্বামী স্ত্রী প্রেম করি, মানে আমার সঙ্গে একটা প্রথম গানই ছিল, মানে বেশ কি বলবো প্যাশনেট, রূপতারা মাস্তানা টাইপের একটা গান ছিল, যে টাওয়াল ফাবল পড়া, যা হয় নায়িকারা, নতুন নায়িকা। কিন্তু মানে করেছিলাম বটে, কিন্তু ইন্দ্রাণী হালদার আমার কাছে মনে হয় যে অভিনেত্রী হিসেবে আমাদের একটা ঐতিহ্য, অভিনেত্রী হিসেবে খুব বড় মাপের একজন অভিনেত্রী। তোমার যদি 3জন পরিচালকের নাম বলতে বলি, যে তুমি মনে করো তোমার জীবনের মানে সবচেয়ে বড় অবদান রেখেছে, মানে আমি কাকে ছাড়বো? মানে আমি সুজিত গুহকে না বলতে পারবো না, কারণ আমি সুজিত গুহ আমার সঙ্গে না করলে আমি হই না। দু ধারার ছবিতে যদি আমি কথা বলি, সুজিত গুহর অবভিয়াসলি একটা বিশাল কন্ট্রিবিউশন আছে। তার পরবর্তীকালে স্বপনদা, তার সঙ্গে হর, অনুপ, এটা তো আছেই। আর নতুন ধারার যে প্রসেনজিৎ, সেটা নিশ্চয়ই ঋতুপর্ণ ঘোষ, যেটাকে ঋতুপর্ণ ঘোষ জন্ম দিয়ে চলে গেলেন, সেটাকে লালন পালন সুজিত মুখার্জিরা করছে। তো আমি জানতে চাচ্ছিলাম ঋতুপর্ণ ঘোষ। হ্যাঁ, মানে ঋতুপর্ণ ঘোষকে নিয়ে কি আলাদা করে কিছু বলার নেই, মানে মানে আমি এখানে বসে কথা বলছি, উৎসব বাড়িটার নামটা। সো এই নতুন যে প্রসেনজিৎ থেকে প্রসেনজিৎ, এবং সেই চ্যালেঞ্জটা দেওয়া এবং আমাকে বোঝানো যে তোর মধ্যে একটা অভিনেতা লুকিয়ে আছে, সেটা ওই লোকটা ছাড়া কেউ মানে নয়। কোথাও কি তোমারও ফিল করতে দেরি হয়েছে যে তুমি যে ধরনের ছবি করছিলে, না আমার যে না আমি তাহলে একটু অন্য ধারা যাই না, সেই ধরনের অফার পাচ্ছিলে না বা স্ক্রিপ্ট পাচ্ছিলে না? না, এগুলো একটাও না, এটা আমার পুরো ক্যালকুলেশন। কিন্তু আমি বলছি একজন পরিচালক অভিনেতার যে ইকুয়েশন, সেখানে ঋতুপর্ণ ঘোষের অবদান, প্রসেনজিৎ এই অভিনেতা প্রসেনজিৎটাকে কি বলবো বার্থ দেওয়ার, সেটা ওই পেরেছিল। কিন্তু ওর যে আমার প্রতি যে বিশ্বাসটা, সেটা কিন্তু আমি ওকে রিটার্ন দিয়ে গেছি, মানে অটোগ্রাফও দেখে গেছে। এমন কারোর সঙ্গে তুমি স্ক্রিন শেয়ার করতে চেয়েছিলে বা করতে চাও এখনো, সেটা আলিয়া ভাট, ওকে, অভিনেত্রী আমি জানি না, সি সামথিং আউট অফ দ্য ওয়ার্ল্ড। উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? উত্তম জেঠুকে পেলাম না, সৌমিত্রবাবুকে পেয়েছি। মানে পেলাম না বলতে ফিজিক্যালি পেলাম না, আর সৌমিত্রবাবুকে পাই। তাই কারণে আমাদের বারবার, আমার কাছে মনে হয় সৌমিত্রবাবুকে পেয়েছি বলে ওই একটা এখনও আমাদের কাছে ইনস্টিটিউট আছে। কে ভালো কে মন্দ বলাটা খুব মুশকিল। তো দুজনের একটা ডিফারেন্স নিশ্চয়ই আমি সবসময় নোট করি, মানে আমি এটা ওপেনলি বলি, তাতে হয়তো কিছু মানুষ ভুল বুঝবেন। এখনকার সৌমিত্র চট্টোপাধ্যায়, আমি বলতে চাইছি সৌমিত্র চট্টোপাধ্যায় বিগনিং, উত্তম কুমার বিগনিং। উত্তম জেঠু খুব বড় পরিচালকের সাথেও পর্দায় অসামান্য ছিলেন। একজন নতুন পরিচালক যে কোনো ছবি করেননি, তার ছবি সুপারহিট করে দিত। আর সৌমিত্রকে সবসময় দেখতাম যে এটা আমার স্টাডি প্রথম দিকেও, যে ভালো পরিচালকের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায় ইজ অলওয়েজ ফ্যান্টাস্টিক।
এমন কোনো পরিচালক যার সঙ্গে কাজ না করার আক্ষেপ থেকে গেছে? না, দুঃখ খুব স্বাভাবিকভাবে যেটা থাকে যে আমি আমার মনে হয় পৃথিবীর সব অ্যাক্টারদেরই থাকে। সত্যজিৎ বাবুর সাথে কাজ করতে পারলাম না, মৃণাল জেঠুর সাথে কাজের কথা হয়েও করতে পারি। সাবিত্রী চট্টোপাধ্যায়, সুচিত্রা সেন, কোনো তুলনায় গেলাম না, এমনি বলছি। সুচিত্রা সেন ইজ অবভিয়াসলি একজন কি বলবো, অরা, মানে যাকে বলে সত্যি, মানে যেটা মেনটেন করে গেছে। সুচিত্রা সেনের ওইটাই, ওই চেহারাটা, ওই হাসিটা, ওই ওনার প্রেজেন্সটা। আর সাবিত্রী চ্যাটার্জি, আমি জানি না সাবিত্রী চ্যাটার্জির মতন ভারতবর্ষে কোনো অভিনেত্রী আছেন? আমার জানা নেই, খুব কম আছে। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি কি? ইন্ডাস্ট্রি কি বলবে, আগের হোক এখন হোক, আমি শুধু ইন্ডাস্ট্রি শব্দটা বললাম। আচ্ছা, ইন্ডাস্ট্রি, সেটা তুমিও বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, হ্যাঁ, মানে অনেকে অনেক কিছু বলেন, লেখেন, বলেন। এটা বোধহয় ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। সেটা সবসময় হয়েছে, বহুবার হয়েছে। এটা শুধুমাত্র আমাদের বাংলা ছবি হয় না, সারা ভারতবর্ষের সিনেমা, সারা পৃথিবীর সিনেমাতে হয়। তো আমার সব মিলিয়ে মনে হয় সময়টা খুব ভালো যাচ্ছে কন্টেন্ট ওয়াইজ। আমাদের ব্যবসার জায়গাটা একটু দেখতে হবে, কারণ ব্যবসাটাতে বোধহয় আমরা কোথাও একই জায়গায় আটকে আছি। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং বাবা, আমার বাবা মানুষ হিসেবে খুব ভালো, এক কথা বলি। আমি অভিনেতা, স্টার, এগুলো পরে কথা। অ্যাজ এ মানুষ হি ইজ এ ওয়ান্ডারফুল পার্সন। আমার সঙ্গে বা আমাদের সাথে ব্যক্তিগতভাবে যে সমস্যাটা হয়েছিল, ওটা যে কোনো পরিবারে হতে পারে। যেহেতু ওটা উনি বিশ্বজিৎ, আমি প্রসেনজিৎ বলে লোকে বেশি জানে। মা আমার ইন্সপিরেশন, এভরিথিং। কিন্তু এই আজকের যে প্রসেনজিৎ বা আজকে যে বুম্বাদা, যাই বলি, সেইটা দেখে যেতে পারেন। দেখছেন উনি, যে উনি দেখেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। I am the industry. One. থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। Thank you.